নমস্কার, আপনার রায় অনুষ্ঠানে আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। উপনির্বাচনের আর্জি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস। অন্যদিকে শুভেন্দু অধিকারী এই নন্দীগ্রাম মামলা এ রাজ্য থেকে স্থানান্তরের যে আবেদন জানিয়েছেন তাই নিয়ে তীব্র কটাক্ষ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আর এইসবের মধ্যে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট, এনএইচআরসির রিপোর্ট জমা পড়ল ভোট পরবর্তী অশান্তি নিয়ে, যেখানে অত্যন্ত কঠোর মনোভাব ব্যক্ত করেছে জাতীয় মানবাধিকার কমিশন। কিন্তু তার থেকেও যেটা চাঞ্চল্যকর, যেটা নিয়ে এই মুহূর্তে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে, যে এই এনএইচআরসির জাতীয় মানবাধিকার কমিশনের যে তর্ক তুঙ্গে উঠেছে যে এই এনএইচআরসির জাতীয় মানবাধিকার কমিশনের যে দুষ্কৃতীদের তালিকা, সেই দুষ্কৃতী তালিকায় রয়েছেন একাধিক তাবর তৃণমূল কংগ্রেস নেতা, তৃণমূল কংগ্রেস বিধায়কের নাম। আর এখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে যে বারবার যে অভিযোগ তারা করেছেন যে জাতীয় মানবাধিকার কমিশনকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে। তালিকায় উদয়ন গুহ থেকে শুরু করে পার্থ ভৌমিক, জ্যোতিপ্রিয় মল্লিক, এমনকি স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুপিয়ানের নাম, তাদের সেই অভিযোগটাকেই জোরালো করছে। এই সমস্ত নিয়ে আমরা আলোচনা করব আজকের আপনার রায় অনুষ্ঠানে। মানবাধিকার কমিশনের রিপোর্টে কুখ্যাত দুষ্কৃতী তালিকায় তাবর তৃণমূল নেতাদের নাম। তালিকায় জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক, শেখ সুপিয়ান, শওকত মোল্লা, উদয়ন গুহদের নাম। রাজ্যে ভোট পরবর্তী অশান্তিতে এই নেতাদের ভূমিকা রয়েছে বলে তদন্তে দাবি মানবাধিকার কমিশনের। তাই রিপোর্টে দুষ্কৃতী হিসেবে চিহ্নিত বলে উল্লেখ করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিকদের। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ট শেখ সুপিয়ানের নামও রয়েছে এই তালিকায়। তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যে এই তালিকা তৈরি হয়েছে। রাজ্য বিধানসভা ভোটের পর অশান্তির অভিযোগ তোলে বিজেপি। হাইকোর্টে নিয়ে মামলা দায়ের হলে মানবাধিকার কমিশনকে তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেয় আদালত। আমাদের সঙ্গে এই নিয়ে আলোচনার জন্য আজকে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, বিজেপির পক্ষ থেকে রয়েছেন মণিকাঞ্চন পাল এবং শতরূপা, রয়েছেন আইনজীবী তৌসিফ আহমেদ খান, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে এসে যোগ দেবেন সিপিআইএম এর পক্ষ থেকে পার্থ প্রতিম বিশ্বাস। আমি আলোচনায় যাওয়ার আগে শুধু দেখাবো জ্যোতিপ্রিয় মল্লিক, তার নাম এই দুষ্কৃতীদের তালিকায় রয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের দুষ্কৃতী তালিকায় জলজল করছে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম, যিনি রাজ্যের মন্ত্রী, যিনি দীর্ঘদিন ধরে বিধায়কের দায়িত্ব সামলাচ্ছেন, মন্ত্রিত্ব সামলাচ্ছেন। তার কি প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। অত্যন্ত দুঃখের সঙ্গে অত্যন্ত লজ্জা লেগেছে আমার যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কলকাতা হাইকোর্টে একটি রিপোর্ট জমা দিয়েছে। সেখানে অভিযোগ করেছেন আমি কুখ্যাত দুষ্কৃতকারী। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন আগে তথ্য নেওয়া উচিত ছিল, জানা উচিত ছিল যে আমি নিজে পেশায় একজন আইনজীবী। গত 10 বছর আমি রাজ্য বার কাউন্সিলের এক্সিকিউটিভ চেয়ারম্যান ছিলাম, আর 5 বছর রাজ্য বার কাউন্সিলে আমি মেম্বার ছিলাম। স্বাভাবিকভাবে না জেনে একটা ভুল তথ্য তারা জমা দিয়েছে, এবং আমার নামে পশ্চিমবঙ্গের কোনো থানায় এফআইআর তো জুড়ে কথা, একটা যদি জিডি পান আমি তাকে পুরস্কৃত করব, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের মেম্বারকে পুরস্কৃত করব। স্নেহাশিস বাবুর কাছে আসবো। স্নেহাশিস বাবু, আপনারই সতীর্থ জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক সহ একাধিক বিধায়কের নাম জাতীয় মানবাধিকার কমিশনের দুষ্কৃতী তালিকায়, কুখ্যাত দুষ্কৃতী তালিকায়। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া কি? প্রাথমিক প্রতিক্রিয়া হচ্ছে যে বিজেপি কেন্দ্রীয় সরকার, বিজেপির নেতৃত্বে যে সরকার ভারতবর্ষের যত স্বশাসিত সংস্থা আছে সেগুলোকে পুরোটাই গিলে খেয়ে নিয়েছে এবং তাদের ঘনিষ্ঠ লোকজনকে বসিয়েছে। এই যে জাতীয় মানবাধিকার কমিশনের ভাইস চেয়ারম্যান আতিফ রশিদ এবং বিজেপির ঘনিষ্ঠ এবং বিজেপির মিটিংয়ে যাওয়া মানুষ, তাকে ভাইস চেয়ারম্যান করে এই রিপোর্ট তৈরি করার জন্য পাঠানোই হয়েছে, যাতে রাজ্যের বদনাম করা যায় এবং রাজ্যর কলিমলিপ্ত করা যায় রাজ্যকে। এবং আমাদের যারা এই যে জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক, উদয়নবাবু, এদের তো বাংলার মানুষ জানে, এরা মানুষের জন্য কাজ করে। এদের সাথে এদের বিরুদ্ধে কোনো রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটি কিন্তু আগে কখনোই কোনোদিনই মানুষ কিন্তু দেখেনি। এরা একেবারে মানুষের জন্য কাজ করে। এদের নাম দেবে না কেন? তার কারণ হচ্ছে আতিফ রশিদকে পাঠানোই হয়েছে এইভাবে রাজ্যকে হেনস্থা করার জন্য। এটা প্রতিশোধ নিচ্ছে, যেহেতু গত নির্বাচনে বিজেপি হেরে গেছে বিপুলভাবে, বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। এবং আপনাদের জানিয়ে রাখি, জাতীয় সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার একেবারে বিজেপির কর্ম সমিতিতে যোগদান করা একজন মানুষ। বিজেপি কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাচ্ছে দেশকে? অর্থাৎ মানুষের বিশ্বাস
মানুষ যেখানে বিচার পাবে, যে স্বশাসিত সংস্থার কাছে যাবে রাজনীতির ঊর্ধ্বে কাজ করার কথা স্বাধীনভাবে, সেগুলোকে পুরোটাই ভেঙে চুরে তছনছ করছে এরা। এবং আমরা প্রতিবাদ জানিয়েছি যে বাংলাকে কালিমালিপ্ত করা, বাংলার বদনাম করার জন্য পরিকল্পিতভাবে বিজেপির কেন্দ্রীয় সরকার এই জাতীয় মানবাধিকার কমিশনে নিজেদের লোককে ঢুকিয়ে এই কাজকর্মগুলো করছে। মণিকাঞ্চন বাবু, এই অভিযোগটা কিন্তু তৃণমূল কংগ্রেস করছিল যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে জাতীয় মানবাধিকার কমিশনকে কাজে লাগানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতা তারা সাম্প্রতিককালে বারবার এই প্রশ্ন তুলেছেন যে জাতীয় মানবাধিকার কমিশন এই পশ্চিমবঙ্গে একাধিকবার এসে সফর করছেন, রীতিমতো তারা বাল্ক এসএমএস এর মাধ্যমে তারা জানিয়ে দিচ্ছেন যে কেউ যদি তাদের কাছে গিয়ে অভিযোগ জানাতে চান তাহলে জানাতে পারেন, তারা প্রায় গণশুনানি করছেন। কিন্তু সব কিছুর পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে একটা অভিযোগ ছিল। বলুন তো, যে এই রিপোর্টে যখন রাজ্যের মন্ত্রীদের নাম থাকছে কুখ্যাত দুষ্কৃতী বলে, যখন রাজ্যের বিধায়কদের নাম থাকছে কুখ্যাত দুষ্কৃতী বলে, কোথাও কি শাসক দলের যে অভিযোগ সেটাই আরো জোরালো হচ্ছে না? না, শাসক দল তো জেনে বুঝে এই কথাগুলো হচ্ছে। এখন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। জ্যোতিপ্রিয় মল্লিক তো বলছেন যে তার বিরুদ্ধে কোনো থানায় কোনো অভিযোগ নেই, তিনি নিজে একজন আইনজীবী। মানে এটা কি কনভিন্সিং? জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কেউ তৃণমূল কংগ্রেস সমর্থক হন বা না হন, এমনকি জ্যোতিপ্রিয় মল্লিক সম্পর্কে নানান প্রশ্নের অবকাশ কারোর মধ্যে থাকুক বা না থাকুক, একজন রাজনীতিবিদ হিসেবে তিনি প্রশ্নের ঊর্ধ্বে হন বা না হন, কুখ্যাত দুষ্কৃতী জ্যোতিপ্রিয় মল্লিক, এই থিওরিটার বায়ার আছে। পার্থ ভৌমিক কুখ্যাত দুষ্কৃতী, এই থিওরিটার বায়ার আছে। আমি বলবো এবারে, প্লিজ। হ্যাঁ, বিষয় যেটা, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে আজকে শুরু করতে চাই। জাস্টিস ভি রামা আইয়ার নাম করা বিচারক ছিলেন, কিন্তু তিনি জাস্টিস হওয়ার আগে, বিচারক হওয়ার আগে একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন, একটি রাজ্যের মন্ত্রী ছিলেন, নাম করা পলিটিশিয়ান ছিলেন। কিন্তু তিনি বিচারক হওয়ার পর কিন্তু কেউ তার রাজনৈতিক সত্তার জন্য যে সে বিচার ব্যবস্থার সাথে যুক্ত হতে পারবে না, সে যে পক্ষপাতিত্ব করবে, এই আঙুল আমরা ভারতবর্ষে কোনোদিন দেখিনি। আর রিসেন্টলি আপনারা কি দেখলেন, যে শুধুমাত্র বিজেপির কোনো কার্যক্রমে গেছে বলে সে বিজেপিকে পক্ষপাতিত্ব করবে, এই আঙুল তুলে মানুষের সামনে বিচার ব্যবস্থাকে খেলার মাঠে নামিয়ে এনেছে। না, সে প্রসঙ্গে যাব। মণিকাঞ্চন দা একদম শুরুতে আমরা যেটা ফোকাস করছি, মণিকাঞ্চন দা প্লিজ লেট মি ক্লিয়ার, যে জ্যোতিপ্রিয় মল্লিক পার্থ ভৌমিক এরকম ভাবে বললে হবে না, আমাকে বলতে দিতে হবে। মণিদা, আমাকে বলতে দিতে হবে। আমি গরুর রচনা মুখস্থ করে আসিনি। আমি আপনার কথার উত্তর দিচ্ছি। আমি শুরুতেই বলেছি মামলার প্রসঙ্গ আমাদের আজকের আলোচনার অন্যতম বিষয়। মামলা আসছি না, আমি মৌপিয়াদি প্লিজ। আমার একটাই প্রশ্ন, আপনি মনে করেন জ্যোতিপ্রিয় মল্লিক ইস্যুতেই আসছি। আমি তৃণমূল কংগ্রেসের গরুর রচনা মুখস্থ করে আসিনি, কিন্তু রাজনৈতিক সত্তার জন্য যে আঙুল তোলা হয়েছিল, এইখানে তৃণমূল কংগ্রেস যেটা করছে, যদি কেউ তৃণমূল কংগ্রেসের সাথে না থাকে, তাদের পায়ের তলায় না বসে, কালীঘাটের চৌঘাটে গিয়ে মাথাটা না ঠেকায়, তাহলেই সে বিরোধী। আমার বিষয়টা বুঝেছেন? কারো রাজনৈতিক সত্তা থাকা মানেই সে তার মনুষ্যত্ব হারিয়ে শুধু রাজনীতিকেই সাপোর্ট করবে, এটা কিন্তু হয় না। জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক, উদয়ন গুহ কুখ্যাত দুষ্কৃতী আপনি মনে করেন তো? প্লিজ আমরা প্রসঙ্গে ফোকাস করি। জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক, উদয়ন গুহ, না থাকার কি আছে? দুষ্কৃতী তো তাদের এলাকায় কি হয়েছে দেখুন। না, তার না থাকার কি আছে? না থাকার কি আছে আপনি আমাকে বুঝিয়ে দিন, যে যখন একটা অভিযোগ এসেছে তখন সেই অভিযোগের সত্য মিথ্যা যতক্ষণ না যাচাই করা হবে, সেই অভিযোগকে মিথ্যা বলার দায়িত্ব কি আপনি নেবেন? স্নেহাশিস দা, না আমার কোনো দায়িত্ব নেই। মণিকাঞ্চন বাবু, আমি একটা কথা, মণিকাঞ্চন বাবু, জাতীয় মানবাধিকার কমিশন এই ধরনের অসত্য রিপোর্ট করতে পারে? আপনি পার্থ ভৌমিককে দুষ্কৃতী মনে করেন? আপনি বলুন পার্থ ভৌমিক, এই যে যত টিভি চ্যানেল আছে আমরা একই সতীর্থ মনে করেন? আপনি মনে করেন সেখানে জাতীয় মানবাধিকার কমিশন রিপোর্টে তাকে দুষ্কৃতী, কুখ্যাত দুষ্কৃতী করে দিলেন?
না না, আপনি বলুন। আমি 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 খুব নিঃস্বার্থভাবে, একদম নিউট্রালভাবে বলছি, যে অভিযোগ এনেছে বিচারাধীন অবস্থায় রয়েছে, সেই বিচার যতক্ষণ সত্য বা মিথ্যা বলে প্রমাণিত না হয়, আপনিই বা এই কথাটাকে মিথ্যা কিভাবে বলবেন? নিশ্চয়ই বলুন, বলতে আপনিই পারবো। বলুন। এই ধারণা আপনাকে কে এখন দিল? তো অভিযোগ এসেছে, কিন্তু কে আমারও দিল? তো লজ্জা লাগে। আমার আত্মপক্ষ সমর্থনের জন্য দাদা, আমি কোর্টে নাসির লড়াই দা, করছি, আমার লয়ার আপনারা করবে। টিভির আমি কেন বলতে পারবো না যে আমি নির্দোষ? এটা কে বলেছে আপনাকে বিচার চলাকালীন আমি বলতে পারবো না? আমি নিশ্চয়ই বলতে পারবো। রায় তো দেবে বিচারক, রায় তো বিচারক দেবে। মানুষ তো বলবে না। হ্যাঁ, এই ধারণা ঠিক ধারণা নয় যে বিচার একটা কোর্টে চলে গেছে বলে আর আমি আমার আত্মপক্ষ সমর্থনের কথা বলতে পারবো না। এটা কে বলেছে? বিচারক রায় দেবে। অবশ্যই তথ্য প্রমাণ দেখে বিচারক রায় দেবে। যখন আমরা টিভির পর্দায় পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে কথা বলেছি, তখন আপনারা বলেছেন এরকম কোনো ঘটনাই ঘটেনি, এরকম কোনো ঘটনাই ঘটেনি, শুধুমাত্র পশ্চিমবাংলাকে বদনাম করার জন্য এই কথা হচ্ছে। আজকের রিপোর্ট দেখুন, আজকের রিপোর্টে এই কেন তো আপনি রিপোর্টে তো স্বীকার প্রমাণ করুন হলো আমরা এতদিন যে মিথ্যা কথা জ্যোতিপ্রিয় বলেছি? মল্লিক, আগে পার্থ এটা স্বীকার ভৌমিকের করুন। মতো মানুষ যাদের না, আপনি বিরুদ্ধে বলুন, কোনো আপনারা রকম তো বলেছেন ক্রিমিনাল একটাও অ্যাক্টিভিটি ঘটনা ঘটেনি। কোনোদিনই ছিল না, আপনারা সেইটা তো রিপোর্টে বলেছেন, দিয়েছেন। মৌপিয়া দিয়ে, সেইটা তো রিপোর্টে দিয়েছেন। এত প্রমাণ হয়ে গেল যে আপনারা রাজনৈতিক স্বার্থে জাতীয় মানবাধিকার কমিশনকে কাজে লাগাচ্ছেন। পোস্ট ভায়োলেন্স হচ্ছে, পোস্ট পোল ভায়োলেন্স হচ্ছে, আপনারা বলেছেন হয়নি হয়নি হয়নি, এতদিন মিথ্যা কথা আমরা বলেছেন। হয়নি বলিনি, আমরা বলেছি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ছিল, কিন্তু আমরা দায়িত্ব নেওয়ার পর সেটাকে আমি কন্ট্রোল আসবো করে মনিদা ফেলেছি। শ্রেয়াশিস দুজনের কাছে আসার আগে পার্থ ভৌমিক তিনি নিজে কি বলছেন? পার্থ ভৌমিক, তার নাম কুখ্যাত দুষ্কৃতী তালিকায় রয়েছে, তিনি কি বলছেন? যে কতটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে রিপোর্ট করেছে, এই নামগুলো দেখলে দীর্ঘ বছরের রাজনৈতিক জীবনে সিপিএম এর সাথে একটা মারামারি বাদ দিয়ে জীবনে আমার নামে কোনো পুলিশ কেস হয়। সিপিএম এর আমলে একটা কলেজ ইলেকশনকে কেন্দ্র করে সিপিএম আমার বিরুদ্ধে একটা এফআইআর করেছে। আমি জীবনে আজ অব্দি একটা মাছি পর্যন্ত মারি দিয়েছে এবং আর যাদের দেখেছে প্রত্যেকেরই জীবনের রাজনৈতিক জীবন অত্যন্ত স্বচ্ছ। অতএব এদেরটা কতটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে করেছে নামের তালিকাগুলো দেখলেই সেটা বোঝা যায়। শতরূপা পার্থ ভৌমিক বলছেন তিনি জীবনে একটা মাছি অবধি মারেননি। সিপিআইএম আমলে একটা কলেজ ইলেকশনকে কেন্দ্র করে একটা অভিযোগ শুধুমাত্র হয়েছিল। জ্যোতিপ্রিয় মল্লিক বলছেন যে তার নামে রাজ্যের কোনো থানায় কোনো জিডি নেই। যে এনএইচআরসি জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে বিধায়কদের, মন্ত্রীদের নাম কুখ্যাত দুষ্কৃতী তালিকার অন্তর্ভুক্ত। মৌপিয়া, অন্যান্য যে কটা শো তোমার সঙ্গে করেছি, আগে বলি তোমাকে শুভ সন্ধ্যা, প্রত্যেককে শুভ সন্ধ্যা। তোমার সঙ্গে যে কটা শো আমি করেছি, তুমি অন্য লোকের মুখের হাসি এতটাই দেখতে পাও। আজকে আমার মুখের হাসি কান থেকে কান, মানে স্মাইলিং ফ্রম ইয়ার টু ইয়ার বা গ্রিনিং ফ্রম ইয়ার টু ইয়ার, তুমি দেখতে পেলে না, আমাকে আগে ডাকলে না। আমার হাসির কারণ একটাই, যে এই যে দুজন গলা ফাটিয়ে বলে যাচ্ছে যে আমাদের বিরুদ্ধে কিছু নেই, আমাদের বিরুদ্ধে কোনো জিডি নেই, আমাদের বিরুদ্ধে কোনো এফআইআর নেই, আমরা কোনো মাছি মারিনি, এটা আমাদের বলতে হবে না, আবার টিভি চ্যানেলেও বলিয়ে দিতে হবে না। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যা বলে গেছে সেটা খুব একটা অসত্য বলে আমি তো একেবারেই মনে করি না। কারণ জিডি এবং এফআইআরের ব্যাপারে পুলিশ অন্তত সাক্ষী আছে যে পুলিশ না এদের বিরুদ্ধে কোনো জিডি করে, না কোনো এফআইআর করে। এই জন্য তাদের দুষ্কৃতি, তারা যা কাণ্ড কারখানা করে সেটা আমার এখানে প্রশ্ন, শতরূপা, ডেফিনেটলি একটা জায়গায় যদি অশান্তি হয় সেখানে নির্দিষ্টভাবে কারো বিরুদ্ধে অভিযোগ থাকতেই পারে, আপনাদেরও অভিযোগ থাকতে পারে, এবং তিনি এলাকার বিধায়ক হতে পারেন, মন্ত্রী হতে পারেন, তাদের বিরুদ্ধেও অভিযোগ উঠতে পারে। একাধিক সময় আমরা দেখেছি যে একাধিক এরকম বিধায়ক, মন্ত্রী, তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তারা কোথাও মদত দিয়েছেন, তারা কোথাও মোবিলাইজ করেছেন, তারা কোথাও উস্কানি দিয়েছেন, এই অবধি। কিন্তু গুনস বলে যে লিস্ট, মানে গুনস হিসেবে জ্যোতিপ্রিয় মল্লিক যদি ইভেন তাদের বিরুদ্ধে ইভেন আমি বলছি, যদি ধরে নিই যে যদি তাদের বিরুদ্ধে আপনাদের মদত দেওয়ারও অভিযোগ থেকে থাকে বা কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না অ্যাডমিনিস্ট্রেশন, সেটাতে তাদের হস্তক্ষেপের অভিযোগও থাকে, এই যে গুনস, দুষ্কৃতি বলে কাউকে ট্যাগ করার জন্য যে ক্রাইটেরিয়া থাকে সেগুলো কি আছে? সেগুলো একটু বলতে পারবেন প্লিজ, একটু এনলাইটেন করতে পারবেন?
দেখো বোপে, আমি তো হিউম্যান রাইটসে পড়ি না, আমি হিউম্যান রাইটসের মেম্বারও নই, সেই জন্য হিউম্যান রাইটসের কি এক্স্যাক্টলি কী বলেছে সেটা নিয়ে আমি অ্যাজ বিজেপি স্পোক্সপারসন আমি এটা নিয়ে বিস্তারিত যাব না। তবে তোমার যেটা জেনারেল প্রশ্ন যে হ্যাঁ গুণ কাকে বলে বা দুষ্কৃতি কাকে বলে, হ্যাঁ তৃণমূলের বহু মানুষ বহুবার দুষ্কৃতি হবার প্রমাণ দিয়েছে এবং তাদের অনুপ্রেরণা এক জায়গা থেকেই পায়, মাননীয়ার কাছ থেকে, এবং আজকাল ইদানিং হয়েছে ববি হাকিমের কাছ থেকে। দুষ্কৃতি হবার অনুপ্রেরণার কোনো অভাব আমি দেখি না। তুমি দেবাঞ্জনের কাণ্ডটাই দেখো না, এতদিন ধরে মনি যেটা বলছিল, তুমি যেটা বারবার থামিয়ে দিচ্ছিলে, আমি সেটা বলতে বাধ্য হচ্ছি মৌপিয়া, যে এতদিন ধরে আমরা প্রত্যেকে বিজেপি স্পোক্সপারসন, বিজেপির প্যানেলিস্ট যে কজন আমরা টিভিতে বসি, আমরা গলা ফাটিয়ে দিয়েছি যে এত রকম পোস্ট ভায়োলেন্স হচ্ছে, একটা দুটো ঘটনা নয়। ফাইনালি হাইকোর্ট পর্যন্ত সেটার কগনিজেন্স নিয়ে আজকে হিউম্যান রাইটসকে ডেকে পাঠানো হলো। এটা তো তোমার আমার ব্যাপার নয়, বা আমার আর মনিরও ব্যাপার নয়, বা কোনো একটা পার্টির ব্যাপার নয়। বিজেপির মনিদা বা শতরূপার তো এটাই বক্তব্য যে আপনারা তো বরাবর জিনাল মরেছিলেন, তারা অভিযোগ করছেন যে আপনারা বরাবর জিনাল মরেছিলেন। যে নির্বাচনে নতুন করে জেতার পর পোস্ট ভায়োলেন্স যেটা হয়েছে, সেটা আমরা সরকার দায়িত্ব নেওয়ার পর আমরা দ্রুত সেটাকে কন্ট্রোলের মধ্যে নিয়ে এসেছি। কিন্তু জাতীয় মানবাধিকার কমিশন যে রিপোর্ট করেছে সেই রিপোর্টের মধ্যে আমাকে শেষ করে দিন। আপনি মাননীয়া শুনুন, মাননীয়া দুষ্কৃতিকে প্রশ্রয় দেয়, এইসব কথা আপনি কেন বলছেন? আপনি এভাবে অভিযোগ করতে পারেন না। আপনি সুনির্দিষ্ট অভিযোগ করুন, সুনির্দিষ্ট যারা অপরাধী তাদের অবশ্যই শাস্তি হবে। কিন্তু পার্থ ভৌমিক বা জ্যোতিপ্রিয় মল্লিক এই ধরনের মানুষকে জড়ানো মানে ভয়ঙ্কর জায়গায় দেশকে নিয়ে যাচ্ছে। কারণ আপনার সরকার ইউএপিএ যে আইন তৈরি করেছে, সেখানে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করা মানেই তাকে দেশদ্রোহী আখ্যা দেওয়া হচ্ছে। এই জায়গাটা নিয়ে গিয়ে ফেলেছেন আপনারা। এক কথা না, এটাই কথা, এটা এক কথা না। যে কথা সত্য সেটা বারবারই বলতে হবে, যে কথা বিপদের কথা বারবারই বলতে হবে। আপনি বলুন না, পার্থ ভৌমিক বা যাদের নাম জাতীয় মানবাধিকার কমিশন দিয়েছে কুখ্যাত দুষ্কৃতী, আপনি কি মনে করেন কুখ্যাত দুষ্কৃতির কি অভিযোগ থাকলে সে হয়? আপনি একটু বলুন না, আপনি বলুন না। আপনি কি শুনছিলেন না? আমি এতক্ষণ ধরে, না আমি কেন বলবো, আপনি এতক্ষণ ধরে শুনছিলেন না যে আমি কি বলছি? আবার আমি রিপিট করব, মানে আবার আমি আসবো, আমি স্নেহাশিস দাস শতরূপার কাছে আসবো, পার্থপ্রতিম বাবুর কাছে যাবো। পার্থপ্রতিম বাবু, এই ভোট পরবর্তী হিংসা নিয়ে আমরা নানান রাজনৈতিক চাপানোতর দেখেছি। অবশেষে জাতীয় মানবাধিকার কমিশনের যে রিপোর্ট, এবং যেটা আমরা বলছি যে রিপোর্টে এই নামগুলো রয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক, উদয়ন গুহ, আপনি কি মনে করেন যে কুখ্যাত দুষ্কৃতী এই ক্যাটেগরিতে এই নামগুলো, আবারও বলছি, জ্যোতিপ্রিয় মল্লিক, পার্থ ভৌমিক বা উদয়ন গুহকে ডিফেন্ড করার কোনো অভিপ্রায় আমাদের নেই। আমার জাস্ট খুব টেকনিক্যাল একটা প্রশ্ন, যে কুখ্যাত দুষ্কৃতী গুনস এই বলে ট্যাগ হওয়ার জন্য কি ক্রাইটেরিয়া লাগে, এবং তার সঙ্গে এটা সাযুজ্যপূর্ণ কিনা, তাদের বিরুদ্ধে সেই অভিযোগগুলো এখানে অ্যাপ্লিকেবল কিনা? পার্থপ্রতিম বাবু, আপনার কি বক্তব্য? মৌপিয়া, আসলে যারা এই রিপোর্টটা লিখেছেন এবং যারা এই বিশেষণে চিহ্নিত করেছেন তাদের মধ্যে আমি পড়ি না, ফলে এই রিপোর্টটা পড়ারও সুযোগ হয়নি। ফলে এই গোটা রিপোর্টটার আলোচনা থেকে সত্যি এদেরকে গুণ বলা যায় কি যায় না। ফলে ইনফ্যাক্ট আমার একটা জিনিস প্রথম মনে হয়েছে যে দেখুন, যে পোস্টপোল ভায়োলেন্সের প্রেক্ষিতে আদালতের নির্দেশে একটা তদন্ত চলছে এবং সেটা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন করছে। তাহলে এই কমিশনের সবচেয়ে ইন্টারেস্টিং ফাইন্ডিংস হচ্ছে এটাই, যে আমাদের রাজ্যে শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছিল যে অল ইজ ওয়েল, ভোটের পর আর কিচ্ছু হয়নি, পোস্টপোল ভায়োলেন্স বলে কিছু নেই, যেদিন থেকে ওরা ক্ষমতা এসেছিলেন। আমি বলছি যে এটাও কিন্তু একটা ভ্রান্ত ধারণা। প্রি গভর্নমেন্ট টেনিওর, মানে সরকার দায় নেওয়ার আগে পর্যন্ত হচ্ছে যে কিছু মৃত্যুর ঘটনা ঘটেছে, এটা ঠিক। সরকার দায় নেওয়ার পর মৃত্যুর ঘটনা কমেছে, কিন্তু ভায়োলেন্স কমেনি। ভায়োলেন্স বলতে যা বোঝায় আমি আপনার চ্যানেলের আগেও এসে বলেছিলাম যে নওশাদ সিদ্দিককে বাড়ি ভাড়া পেতে হচ্ছে, যে কালঘাম ছুটতে হয়েছে, দোকান বন্ধ করে দিচ্ছে, জরিমানা করছে, বাড়িতে টিকতে পারছে না। গোটা জায়গায় রাজ্যে যেখানে যেখানে বিরোধীরা শক্তিশালী ছিল সেখানে এই কাণ্ডটা হয়েছে। ফলে পয়েন্ট ওয়ান, যে ফার্স্ট হচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন
কমিশনের এই রিপোর্টে, প্রাইম অফিস রিপোর্টে এটা প্রমাণিত হয়েছে। ফলে এখন সরকারের কাজ হওয়া উচিত যে এই রিপোর্টের ফাইন্ডিংসের মধ্যে যে এলিমেন্ট অফ ট্রুথ আছে সেটাকে মেনে নিয়ে হচ্ছে যে এই যে যারা নিরাশ্রয় মানুষ, যারা ঘরে ফিরতে পারছেন না, তাদেরকে ঘরে ফেরানো, এটা হচ্ছে গভর্নেন্সের ক্রাইটেরিয়া। পয়েন্ট 2 মৌপিয়া, যেটা আবার আপনার প্রশ্নের উত্তর খুঁজতে সুবিধা হবে, যে এক, যে যদি ভায়োলেন্স হয়ে থাকে সেই ভায়োলেন্সের নেচারগুলো পাল্টাচ্ছে। ভায়োলেন্স মানেই মার্ডার নয় সবসময়, কিন্তু ভায়োলেন্স যদি ঘরের বাইরেও যদি কেউ পড়ে থাকে দিনের পর দিন, সেটাও ভায়োলেন্স। তাহলে এই ভায়োলেন্স যদি নিচু তলায় হয়, তাহলে এটা উঁচু তলার কোনো মদত ছাড়া এই ভায়োলেন্স হয়, এটা কেউ বিশ্বাস করবেন? বাবুল সুপ্রিয় যেরকম বলেছিলেন, আমি আপনাকে বলতে পারি যে যদি ধোঁয়া থেকে থাকে তাহলে কোথাও না কোথাও আগুন আছে। তাহলে এইবার তলায় ভায়োলেন্স হচ্ছে আর উপরে কেউ কিচ্ছু জানেন না, ফলে এটা হয় না। ফলে এই ভায়োলেন্সের দায় নিচতলার কর্মী শাসক দলের যেমন আছেন, ওপরতলার কর্মীরাও আছেন, তারা অভিযুক্ত। কিন্তু আমার এখানেই কথা, কিন্তু প্রশ্নটা হচ্ছে তাদেরকে দুষ্কৃতী বলবেন কিনা সেটা যারা বলছেন তাদের রুচির পরিচয়, তাদের বিষয়। আমি বলতে পারি নিশ্চিতভাবেই তৃণমূলের নেতারা অভিযুক্ত যদি না থাকেন, তারা যদি অভিযুক্ত না হন, তলার দিকে এই ভায়োলেন্সটা হয় না। ফলে এটাকে আমি বললাম এই দায় কিন্তু তৃণমূলকে নিতে হবে। আমি বলছি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন ঠিকই আপনার সাথে একমত স্নেহাশিস বাবু, আমি এটা বলেই শেষ করছি যে আমি আপনার সাথে বহু অংশে সহমত যে আমাদের রাজ্যেও যে দেখবেন হিউম্যান রাইটস কমিশন আছে, তার কাছে কেউ যায় না মানবাধিকার লঙ্ঘিত হলে। আর এই যে কেন্দ্রের যে হিউম্যান রাইটস কমিশন আছে, তারাও যে বিরাট খুব কাজের জিনিস তাও নয়। পুলিশের হেফাজতে মারা গেলেন সুমোটো সত্যি সত্যি কখনো কোনো হয়েছে? আমার কথাটা হলো যে নির্বাচনের আগে বিরোধী দল, যে কটা বিরোধী দল কাজ করেছে, নির্বাচনে লড়াই করেছে, সেখানে রাজনীতিটাকে এমন এক উত্তপ্ত জায়গায় নিয়ে ফেলেছিল। আফটার রেজাল্ট একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া কিন্তু হয়েছে, এটা আমরা অবশ্যই স্বীকার করি। কিন্তু পার্থবাবু, আপনাকে কথা দিতে পারি যে আমাদের সরকার একেবারে সক্রিয়ভাবে প্রশাসন দিয়ে এগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করছে, এবং আমরা কন্ট্রোল করেছি অনেকটা। যারা ঘর বাইরে আছে তাদের ফিরিয়ে আনা প্রশাসনকে কড়াভাবে নির্দেশ দেওয়া হয়েছে, আমরা কন্ট্রোল করছি। এবং যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে আমরা সেটাকে অবশ্যই দেখব। প্রথমত হচ্ছে যে যেটা মণিকাঞ্চন বাবু, শতরূপা, এমনকি পার্থপ্রতিম বাবুও বলছেন যে প্রথম থেকে যেটা অস্বীকার করা হচ্ছিল যে না, সমস্ত কিছু ঠিক আছে, কোনো রকম হিংসা নেই। প্রথমত হচ্ছে যে আদালতের নির্দেশে জাতীয় মানবাধিকার কমিশন তারা তদন্ত করলে এবং তারা রিপোর্ট দিচ্ছে। তারা যে রিপোর্টটা দিচ্ছে সেই রিপোর্টটায় খুব কড়া কিছু মন্তব্য রয়েছে, অবস্থান রয়েছে। তার পাশাপাশি একাধিক এরকম বড় মাপের নেতা, বিধায়ক, মন্ত্রী, তাদের নাম কুখ্যাত দুষ্কৃতী হিসেবে সেখানে মেনশন করা আছে। এটা আইনের চোখে কতটা সিরিয়াস? দেখুন, পোস্ট পোল ভায়োলেন্স বলে অনেক ডিবেট হয়েছে। পোস্ট পোল ভায়োলেন্স বলতে গেলে মানে হচ্ছে 2 মে যখন রেজাল্ট অ্যানাউন্স হয়েছে তখন থেকে যত ভায়োলেন্স গুলো হয়েছে সেই দিন আর ওর আগের দিন পুলিশ কোথায় কি পোস্টিং হবে, কাকে ট্রান্সফার করা হবে, এই অধিকারটা মমতা ব্যানার্জির কাছে ছিল না। এই জিনিসটা ইলেকশন কমিশন কন্ট্রোল করছিল যে পুলিশটা কোথায় কে থাকবে, কাকে কোথায় ট্রান্সফার করা হবে। আর ইলেকশন কমিশন যেভাবে কন্ডাক্ট করেছে নিজেকে পুরা ইলেকশনের সময়, আমরা দেখেছি যে তৃণমূল নিজেই, মমতা ব্যানার্জি নিজেই অনেকবার ওটা ক্রিটিসাইজ করেছেন। তাহলে প্রথমে এটা জানতে হবে যে যদি কোনো ভায়োলেন্স হয়েছে 2 মে থেকে চিফ মিনিস্টারশিপে শপথ গ্রহণ অবধি, তা ওটা নিয়ে তো তৃণমূল নিজেই প্রোটেস্ট করেছে। তৃণমূল নিজেই বলেছে যে যখন মমতা ব্যানার্জি শপথ নিলেন উনি বলেছেন প্রেস কনফারেন্সে যে পোস্ট পোল ভায়োলেন্স ওটা বরদাস্ত করা হবে না, ওটা বন্ধ করতে হবে। আর চিফ মিনিস্টারশিপের থার্ড টার্ম নেওয়ার পর উনি কন্ট্রোল করেছেন। তাহলে যখন বিজেপি এই কথাটা বলছে, এটা মিসলিড করছে আপনার ভিউয়ার্সকে যে মে 2 থেকে মে 5 অবধি মমতা ব্যানার্জি জিম্মেদার। এটা জিম্মেদার হচ্ছে ইলেকশন কমিশন অ্যাপয়েন্টেড বাই সেন্ট্রাল গভর্নমেন্ট। যে সময়টায় দাঁড়িয়ে এই ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ তোলা হচ্ছে বা অভিযোগ তোলা হচ্ছে, সেই সময় শপথ গ্রহণ হয়নি। তো সেই সময় অবধি রাজ্যের যে আইন শৃঙ্খলা সেটা নির্বাচন কমিশনের আওতায় ছিল, নাম্বার 1। নাম্বার 2, শপথ গ্রহণের পরপরই মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর বার্তা দিয়েছেন যে কোনো রকম হিংসা যাতে কড়াভাবে মোকাবিলা করা হয়। এর পাশাপাশি যে প্রশ্ন উঠছে যে বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা অভিযোগ যে জাতীয় মানবাধিকার কমিশন এসে বেছে বেছে
যে সমস্ত জায়গায় বিজেপিরা আক্রান্ত হয়েছে বলে অভিযোগ উঠছে সেই জায়গাতেই যাচ্ছে কেন? অর্থাৎ এই চাপানুতরটা কিন্তু গত 2 মাসেরও বেশি সময় ধরে অব্যাহত। ছোট্ট একটা বিরতির পর আমরা এর প্রসঙ্গে আলোচনায় ফিরবো, দেখতে থাকুন আপনার রায়। আর জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ, রাজ্যকে বদনামের চেষ্টা চলছে রাজনৈতিক উদ্দেশ্যেই এত অভিযোগ। উত্তরপ্রদেশে আইনের শাসন নেই, সেখানে তো মানবাধিকার কমিশন যায় না। Prime Minister knows very well what is going on in UP. There is no rule of law. How many commission he sent there? He has sent there. How many human rights commission? How many tribal development commission? How many minority commission? How many ED? How many CBI? How many other than human rights commission and all? How many commission went there? So many cases happened there. Unnao to Hathras to there are so many. Even journalists are not spared. They give a bad name for Bengal, though it is not at all true. The pre-poll matter, they say post-poll violence. Pre-poll violence, it was under election commission. It was not with us. And what they are using, maximum, this is pre-poll. That also we don't support. That time it was not with us. It was with the election commission, the law and order machinery. Please understand that. They are speaking just like a great liar. Sorry, liar is an unparliamentary word. They are misleading the people and distorting the facts. মনিদা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, উত্তরপ্রদেশে কটা কমিশন গেছে, কটা মানবাধিকার কমিশন গেছে, কটা মাইনরিটি কমিশন গেছে, কটা ইডি গেছে, কটা সিবিআই গেছে? মৌপিয়াদি, আগে যখন প্রথম মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছিলেন অনেকের আশা আকাঙ্ক্ষায়, তখন উনি দেখতেন ছবির নিচে ওনার ভাইয়েরা লিখত সততার প্রতীক। আপনি সারা পশ্চিমবঙ্গ ঘুরেও এখন কিন্তু ওনার ব্যানারের নিচে আর সততার প্রতীক কথাটা লেখাটা দেখবেন না। এই প্রেস রিলিজ করে আমার এই কথাটা মনে পড়ে গেল। উনি বলছেন প্রিপোল ভায়োলেন্স, যতটুকু রিপোর্ট জমা দেওয়া হয়েছে সব পোস্টপোল ভায়োলেন্স, অর্থাৎ বেশিরভাগ 2 তারিখের পরেই, বেশিরভাগ কি 100% 2 তারিখের পরে। নাম্বার 1। নাম্বার 2, যে প্রশ্ন নিয়ে আপনি শুরু করেছিলেন, ইতিমধ্যেই জাস্ট এক্ষুনি আমার কাছে এনএইচআরসির মিডিয়া ওদের প্রেস রিলিজটা এসেছে, সেখানে ওরা উল্লেখ করেছে, আমি মৌপিয়া দিয়ে আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। দ্য ম্যাটার বিং সাব জুডিস, দ্য কমিটি অফ দি এনএইচআরসি ডিড নট শেয়ার ইটস রিপোর্ট টু এনি এন্টিটি আদার দ্যান দোজ স্পেসিফাইড বাই দি অনারেবল কোর্ট। অর্থাৎ যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তাদের কেন ওইসব অ্যাডজেক্টিভ দেওয়া হয়েছে তার রিপোর্ট কিন্তু এনএইচআরসি দিয়েছে, শুধুমাত্র মুখের কথায় দেয়নি, প্রমাণ সাপেক্ষে দেওয়া হয়েছে। তাদের প্রেস রিলিজ এটাই বলছে, তারা সব কিছু জনসমক্ষে নিয়ে আসেনি। অর্থাৎ তাদের কথা যে একদম মিথ্যে এটা আপনি বলতে পারবেন না। নাম্বার 3 পয়েন্ট, যেটা এতক্ষণ ধরে আলোচনায় আসছিল, যে কথায় বলে না ভিক্ষা দিবি না ছাই দাও, ছাই দিতে দিতে হাত আসুক। আজকে নাসিসদার একটা কথা ভালো লাগলো, যে কিছু হয়েছে, তাৎক্ষণিক প্রতিক্রিয়া। এতদিন তো তাৎক্ষণিক প্রতিক্রিয়াই ছিল না, আপনাদের একটাই প্রতিক্রিয়া ছিল, কিচ্ছু হয়নি, শান্তপূর্ণ পশ্চিমবঙ্গ। নাসিসদা, কিচ্ছু হয়নি, শুধু একজনকে কলকাতার বুকে পিটিয়ে মেরে ফেললো, তার 2বার ডিএনএ টেস্ট হয়ে গেল, কিচ্ছু হয়নি। আমি দায়িত্ব নিয়ে বলছি, ক্যামেরায় মানুষ বিপুল পরিমাণে ভোট দিয়ে আমাদের আবার দায়িত্ব ফিরেছে। এই বাংলার মানুষের জন্য আমাদের যথেষ্ট দায়িত্ববোধ আছে। এই বাংলার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব এই রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই রক্ষা করবে। এটা আমরা কি হচ্ছে কি না হচ্ছে আমরা যথেষ্ট জানি, কিন্তু আপনারা জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টের কথা বলছেন, আমরা তো বলছি সেই মানবাধিকার কমিশনের ভাইস চেয়ারম্যানকে পাঠানোই হয়েছে এভাবে রাজ্যের বদনাম করার জন্য। ও তো রিপোর্ট করাই হয়েছে, কোর্টে বিচার হবে, কোর্ট তো সাক্ষ্য প্রমাণ তদন্ত করেই রায় দেবে, সে রায় দেখতে পাবেন কি হবে। বাংলার সম্মানের কিন্তু স্বশাসিত আপনারা স্বীকার করুন যে তার ডিগনিটি আপনারা নষ্ট করছেন, তার বিশ্বাসযোগ্যতা আপনারা নষ্ট করছেন সারা ভারতবর্ষ জুড়ে। অন্তত স্বীকার করুন। উত্তরপ্রদেশে কবার গেছে উন্নয় হাতরাসের মতো ঘটনা যেখানে ঘটে, যেখানে পেট্রোল দিয়ে জ্বালিয়ে মেরে দেওয়া হয় আপনারা যা করেছেন, অত্যাচারিত একটি মেয়েকে, সেখানে কবার গেছে মানবাধিকার কমিশন? আমি আসবো এই নিয়ে রাজনৈতিক চাপানুতর চলছে। তার পাশাপাশি যদি আমরা দেখি যে
উপনির্বাচন 7টি বিধানসভা আসনে উপনির্বাচনের আর্জি জানিয়ে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তৃণমূল কংগ্রেস। দেখুন। রাজ্য রাজনীতিতে ভোটের পরেও ভোটের লড়াই, এবারও সম্মুখ সমরে ঘাসফুল ও পদ্ম শিবির। 21-এর ভোটে জয়ের পর এবার ঠিক সময় বিধানসভার উপনির্বাচন করাতে চায় রাজ্যের শাসক দল তৃণমূল। অন্যদিকে আগে পুরো ভোট করানোর দাবিতে অনড় প্রধান বিরোধী বিজেপি। একাধিক কারণে রাজ্যে 7টি বিধানসভা আসন খালি। সেই আসনগুলিতে দ্রুত ভোট করানোর দাবিতে বৃহস্পতিবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে দরবার করে তৃণমূলের প্রতিনিধি দল। মুখ্য নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র সহ কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সামনে দলের বক্তব্য তুলে ধরেন তারা। আলোচনার বিষয় ছিল যে রাজ্যে 7টি উপনির্বাচন হবে। দ্রুত উপনির্বাচনের দাবিতে এদিন ফের সওয়াল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। And the provision is very clear that within 6 months the by-election is to be held. So within 6 months we are not asking anything illegal. And number two, which opposition are scared, that is the BJP party. They know that they will lose every election. রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপি তৃণমূল দুপক্ষের কাছেই উপনির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ উপনির্বাচনের জন্য তৃণমূলের হাতে 4 মাসেরও কম সময় রয়েছে। আগামী 5ই নভেম্বরের মধ্যে বিধানসভার ভোটে জিতে আসতে হবে মমতাকে। তৃণমূলের আশঙ্কা, করোনা পরিস্থিতির অবনতির কারণ দেখিয়ে উপনির্বাচন পিছিয়ে দিতে পারে কমিশন। সেক্ষেত্রে মমতা এবং তার সরকারকে সাংবিধানিক সংকটে পড়তে হবে। সেই কারণেই রাজ্য বিজেপি উপনির্বাচনের আগে পুরো ভোট করানোর পক্ষপাতী বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। যে সামাজিক পরিস্থিতি এবং রাজনৈতিক পরিস্থিতি রাজ্যে আছে, এই মুহূর্তে কি নির্বাচনের অবস্থায় আছেন? মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনের নির্বাচনগুলোকে এত বছর ধরে বন্ধ যারা করে রেখেছেন, তাদের কি কোনো নৈতিক এবং রাজনৈতিক অধিকার আছে এই সময় নির্বাচনের দাবি জানানোর? সব মিলিয়ে ভোটের পরেও ভোট নিয়ে তরজা থামছে না বিজেপি ও তৃণমূলের মধ্যে। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। শতরূপা বিধানসভা উপনির্বাচন নিয়ে এই মুহূর্তে আপনারা এতটা আগ্রহী নন কেন? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে হেরে যাবে এটা সম্পর্কে নিশ্চিত হওয়ার কারণেই আপনারা চাইছেন না যে 6 মাসের মধ্যে উপনির্বাচন হোক। হেরে যাবার তো প্রশ্ন পরে আসছে, কিন্তু প্রথমত আমরা আগ্রহী হই কি না হই, ইলেকশন তো আমাদের কথা চলবে না, তৃণমূলের কথা চলবে না। যদিও তৃণমূল মনে করে যে স্টেট আগ্রহী নয়, যে এখন যা সিচুয়েশন, এখন যত লোকে ঘুরে বেড়াচ্ছে, যত লোকে মাস্ক ছাড়া ঘুরছে, করোনা বাড়তে কিন্তু কোনো সময় লাগবে না। স্নেহাশিসদার কাছে এখানে প্রশ্ন। স্নেহাশিসদা, আমরা জানি যে এখন অবধি লোকাল ট্রেন চালু করার মতো পরিস্থিতি আসেনি। স্নেহাশিসদা, বিধিনিষেধ সেটাকেও আরো এক্সটেন্ড করা হয়েছে। সত্যি কি উপনির্বাচনের মতো পরিস্থিতি সেটা রয়েছে? দেখুন, এপ্রিলে যখন 8 দফায় নির্বাচন হয় তখন প্রতিদিন সংক্রমণ ছিল 6000 থেকে 17000 পর্যন্ত উঠে গিয়েছিল। সেই অবস্থাতেও নির্বাচন কমিশন নির্বাচন করেছে, এমনকি ক্লাব পর্যন্ত করেনি। আমরা বলেছিলাম একটা দফায় করেনি। আজকে 851 হচ্ছে, লাস্ট 3টে দফাকে আপনারা এক দফায় ক্লাব করতে এই অবস্থায় এখন তো সংক্রমণ একেবারে লিস্ট হয়ে গেছে। এটাই হচ্ছে উপযুক্ত সময় নির্বাচনটা করে ফেলা। তার কারণ হচ্ছে যে 6 মাসের মধ্যে বিজেপি তো বলছে যে তাহলে পুরো ভোটটা আগে হোক। হ্যাঁ, বিজেপি তো বলছে তাহলে পুরো ভোটটা আগে করা হোক। না, 6 মাসের মধ্যে তো নির্বাচন করতে হবে, কারণ নির্বাচন কমিশন শুধুমাত্র নির্বাচন কমিশন শুধুমাত্র 5 বছর অন্তর লোকসভা বিধানসভা নির্বাচন করার জন্য তো নয়। আজকে প্রশাসনে কোনো ব্যক্তি যদি বসে তাকে 6 মাসের মধ্যে নির্বাচিত হয়ে আসতে হয়। এইটাও নির্বাচন কমিশনকে নির্বাচনটা করতে হয় অন রিকোয়েস্ট অফ স্টেট গভর্নমেন্ট। এটা তাকে করতে হবে, এখানে অজুহাত দেওয়ার কোনো জায়গা নেই। আমরা বিশ্বাস যে নির্বাচন কমিশন এটা শুনবেন এবং নির্বাচনটা অবশ্যই হবে, নাকি তার আগে পুরো ভোট হোক? না মৌপিয়া, একটা জিনিস প্রথম মুখ্যমন্ত্রী যেটা বলছিলেন আমি সেটাকে রিপিট করছি, যে যে স্টিপুলেটেড টাইমে একটা ইলেকশন হওয়া বা ইলেকশন করানো হচ্ছে যে নির্বাচন কমিশনগুলোর দায়,
এবং এই কথাটা ধ্রুব সত্যি, সেটা বাই ইলেকশনের ক্ষেত্রে যেরকম সম্ভবত তার চেয়েও 1 ডিগ্রি বেশি সত্যি যে 2 বছর মেয়াদ পূরণ হয়ে গেছে এরকম পৌরসভা প্রায় আমাদের রাজ্যের 130টা। ফলে তাদের যদি বলেন যে পুরসভার ভোটগুলো করানো আরও বেশি প্রয়োজন। এবার আপনার কাউন্টার 2 যে যদি ধরলাম আজকের সাংবাদিক সম্মেলন আমি দেখছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর, যে ভবানীপুরে কোভিড প্রায় নেই, খড়দাহে প্রায় নেই, তাহলে এরকম রাজ্য জুড়ে খুঁজে বের করা হোক যে কোথায় কোভিড প্রায় নেই। তাহলে সেখানে যদি বিধানসভার উপনির্বাচন হতে পারে তাহলে সেই জায়গাগুলো তো পৌরসভার উপনির্বাচন হোক, সেটা যদি 130 না হয় 65টা হোক। আমার প্রশ্ন হচ্ছে যে যদি এই লজিকে কেউ বিশ্বাস করেন যে আমার রাজ্যে আর বিপদ নেই এবং এই অঞ্চলে বিপদ নেই, ফলে এবার তৃতীয় প্রশ্নটা হচ্ছে যেখানে সরকার লোকাল ট্রেন চালাতে পারছেন না এবং বলছেন যে সংক্রমণের ভয় এবং থার্ড ওয়েভের ভয়ে আমরা অপেক্ষা করছি, সেখানে দাঁড়িয়ে আমরা আবার আর একটা দ্বিচারিতা করছি, যেখানে দাঁড়িয়ে বলছি এখন কিচ্ছু ভয়ের নেই। এবং এই গন্ডগোলটা হর্ষবর্ধন করেছিলেন ফেব্রুয়ারি মাসে। স্নেহাশিস বাবু, হর্ষবর্ধন না এই গন্ডগোলটাই করেছিলেন, করে এই ব্লান্ডারটা করেছিলেন যে কোভিড চলে গেছে এবং তার মাসুল পশ্চিমবঙ্গের মানুষ দিয়েছেন, দেশের মানুষ দিয়েছেন। আপনারাও সেই একই ভুল যেটা হর্ষবর্ধন করছিলেন সম্ভবত করতে চলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের যে যুক্তি যে উপনির্বাচন আর নির্বাচন তো ঠিক এক হয় না, যে জন্য প্রচারের জন্য 7 দিন অর্থাৎ কিছু বিধিনিষেধ রেখে যাতে উপনির্বাচন করা যায় তার উপর জোর দেওয়া হয়েছে। অল্প সময়ের জন্য প্রচারের সময় রেখে এটা করা যেতে পারে। পার্থবাবু, আপনারা তো আজকে নির্বাচিত জায়গায় তো নেই, তাই উপনির্বাচনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে পুরসভা নির্বাচন, কিন্তু কারণ যা 2 বছর মেয়াদ চলে গেছে রাজ্য পড়লে এটা রাজ্যবাসীর পক্ষে ভালো হবে না। তাহলে যে পুরসভা যাদের 2 বছর মেয়াদ পূর্ণ হয়েছে কোন যুক্তিতে বলুন যে সেটার কথা আমি না বলে আমার যেটা 6 মাস বাকি আছে সেটার কথা বলছি, সে ব্যাপারে যথেষ্ট পরিমাণে ওয়াকিবহাল আছে। এটা নির্বাচনের ক্ষেত্রেও রাজ্য সরকার যথেষ্ট পরিমাণে ওয়াকিবহাল আছে যে নির্দিষ্ট সময় নির্বাচন করার ব্যাপারে রাজ্য সরকারের ভাবনা চিন্তা রয়েছে। আপনি শুধু দেখুন না কি হয়, কিন্তু ওটা দিয়ে এই উপনির্বাচনটাকে ঠেকিয়ে রাখবো কোন রকম উদ্যোগ এটা হয় না। তাহলে আমরা একটু আলোচনা করতে পারি, উপনির্বাচন ঠেকিয়ে রাখার প্রয়াস আপনাদের দিক থেকে এই ভাবনাটাই সরকার থেকে ঘোষণা করুন না, অসুবিধা নেই। দেখুন পার্থদা বলি, এবার একটু বলতে সুযোগ পেয়েছি অনেকক্ষণ পর। যেটা বিষয় যে তর্ক তো অনেক, পার্থদাও একটা খুব ভ্যালিড পয়েন্ট বলেছেন যেখানে বিধানসভা হচ্ছে সেখানে পৌরসভাটা হয়ে যাক, কিন্তু আপনারা যেটা যুক্তি দেখাচ্ছেন যে বিরোধীরা বিশেষ করে বিজেপি হেরে যাওয়ার ভয়ে উপনির্বাচন করতে রাজি নয়, তো এই যুক্তিটাকেই যদি আমি সত্যি ধরে নিই তাহলে পৌরসভা নির্বাচন তৃণমূল কংগ্রেস হেরে যাবে বলেই পৌরসভা নির্বাচন করেনি এতদিন, তাহলে এই যুক্তিটাকেও আপনাকে সত্য বলে ধরতে হবে। কিন্তু বাস্তব কি 2021-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসা সত্ত্বেও আমার কাছে যা ডেটা আছে 123খানা পৌরসভার নির্বাচন হোল্ড আপ করে রাখা হয়েছে, রুখে রাখা হয়েছে। তার মধ্যে 2021-এর বিধানসভা নির্বাচন অনুযায়ী 59খানা পৌরসভায় ভারতীয় জনতা পার্টি জিতে আছে, 54টা পৌরসভায় তৃণমূল কংগ্রেস জিতে আছে। মমতা ব্যানার্জি উপনির্বাচনটা আগে করে এক ঢিলে 2 পাখি মারতে চাইছে, কারণ একটা জিনিস তো পরিষ্কার, মানে বাঙালি হিসেবে ভাবতে লজ্জা হয় এই বাংলাতেই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী ক্যান্ডিডেট হেরে গেছে বলে সেই দল সরকার তৈরি করেনি, আর এখানে হেরে যাওয়া সত্ত্বেও দল তৈরি করছে আর বারবার বিরোধিতা করছে। উনি যদি উপনির্বাচনটা 6 মাসের মধ্যে না হয়ে যায় তাহলে উনি মুখ্যমন্ত্রী তো থাকতে পারবেন না, তার বিরোধিতা করছেন। আরে দেখুন সেই মামলার কোথায় গিয়ে দাঁড়ায় এবং হাইকোর্ট নির্দেশ দিয়েছে সমস্ত নথি সংরক্ষিত রাখা। উত্তরাখণ্ডে উপনির্বাচন একই সেম কন্ডিশন আছে ওয়েস্ট বেঙ্গলের মতো, কিন্তু আমরা মুখ্যমন্ত্রীর মুখ পরিবর্তন করে নতুন মুখ্যমন্ত্রী এনেছি যাতে নির্বাচন আগে হয়, মানুষের জীবন নিয়ে খেলা নয়। আমরা বারবার বলছি অন্তত শিখুন। মনিকাঞ্চন বাবু, আমি একটা কথা বলি, আপনি কি হারবেন জিতবেন ওই বিষয়টা তা নয়, বিষয়টা হলো একটাই যে এপ্রিলে যখন তীব্র সংক্রমণ তার মধ্যেও যখন নির্বাচন হয়েছে, আজকে যে সময়টা এসে দাঁড়িয়েছে এখন কিন্তু এই বাই ইলেকশনটা করে ফেলা যায় বলেই স্টেট গভর্নমেন্ট নির্বাচন কমিশনের কাছে আমরা আবেদন করেছি এবং নির্বাচন কমিশন অবশ্যই সে তাকে সাড়া দেবেন। বিজেপির এখানে বিজেপির যুক্তি হচ্ছে যে যদি এই মুহূর্তের যা কোভিড পরিস্থিতি, বিধিনিষেধ মেনে কোভিড প্রোটোকল মেনে যদি বিধানসভা উপনির্বাচন করা যায় 7টি আসনে, তাহলে পুরসভা নির্বাচনে একসঙ্গে করতে প্রবলেম কি আছে? কোনো প্রবলেম নেই,
বিজেপি একটা লজিক দিচ্ছে, আর কি করে লজিক দিচ্ছে যে তৃণমূল শুধু এমএলএ ইলেকশনের কথা বলছে, মিউনিসিপ্যালিটি ইলেকশনের কথা বলছে না কেন? ওদের ভয় আছে যে মিউনিসিপ্যালিটি ইলেকশনটা হেরে যাবে। এটা কোনো মানে হলো? তৃণমূল থেকে ছেড়ে কেউ বিজেপি যাচ্ছে না, কিন্তু বিজেপি থেকে ছেড়ে তো সবাই তৃণমূলে আসতে চায়। আপনি হেরে যাবেন মশাই, আপনি কোথায় আছেন এটা আপনি বলুন। যে বিজেপি ছেড়ে কত লোক তৃণমূলে এসেছে, আর আরো লোক পুরো লাইন লাগিয়ে আছে, ডেইলি সিফারিশ করছে যে আমাদেরকে তৃণমূলে নিয়ে নিন। আমাদের মতো বাংলাভাষী নয়, আপনি স্ন্যাসিসদার কাছে সার্টিফিকেট নিন। আমি আপনার থেকে আমার খুব মিষ্টি বাংলা বলি, আমার বাংলা নিয়ে আপনি কিছু বলতে পারেন না, আমাদের মতো বক্তব্য বাংলা বলুন। বলতে পারছেন না। আমি আপনাকে অপমান করছি না, বিজেপি ছেড়ে সবাই তৃণমূল আসছে। এই বিষয় নিয়ে আলোচনা করি আমরা। এই বিষয় নিয়ে কথা হয়েছে, ঠিক বাংলা বলতে না পারার জন্য তাকে বহিরাগত বলা হয়েছে। আজকে এই বিষয়টা বলুন না। আমার বাংলা খুব মিষ্টি, আপনাকে বলতে হবে না। আমরা এখানে বাংলা ভাষার ক্লাস করছি না তো, বাংলা বিশুদ্ধ বাংলা চর্চার ক্লাস করছি না, বা বাংলা চর্চা নিয়ে এখানে আলোচনা করছি না বা বিতর্ক করছি না। প্লিজ আমরা পয়েন্টের উপর ফোকাস করি। পার্থদা কিছু বলতে চান? পার্থদা প্লিজ। হ্যাঁ, আমি মৌপিয়া একটাই কথা বলছি যে তৌশিফও যেটা বললেন না যে বিজেপি থেকে তৃণমূলে আসছেন কিনা, এটা হচ্ছে আসলে বিচার্য বিষয় হচ্ছে জয় পরাজয় ভোট করানোর। আর মনিও বলছিলেন সেটাই, যে আসলে তারা অনেক বেশি পৌরসভায় জিততে পারেন, অতএব তৃণমূল ভয় পেয়েছে। প্রশ্নটা কিন্তু একটা ইলেকশন হবে কি হবে না, এটা কে জিতবে কে হারবে এই দিয়ে ঠিক হবে না, এটা হচ্ছে আমাদের কতগুলো প্রিন্সিপাল দিয়ে ঠিক হয়। যে ভোট নির্ঘণ্ট, যে সময় ভোট হওয়ার কথা সেই সময় ভোট হলো না কেন? পৌরসভার ভোটগুলো সেক্ষেত্রে সরকার তার দায় নিতে হবে, আর যে পৌরসভাগুলো হয়। আর যদি উপনির্বাচন না হয় তাহলে তার দায় হচ্ছে নির্বাচন কমিশনকে নিতে হবে, ইলেকশন কমিশনকে নিতে হবে। ফলে এখানে কে জিতলো কে হারলো এটা দিয়ে কিন্তু গাইডেড হবে না এই ডেটগুলো। আসলে এরা দুপক্ষ কিন্তু ওই হার জিতটা নিয়ে কিন্তু চিন্তা করছে। হার জিত মুখ্য হয়ে যাচ্ছে। মৌপিয়া, এই কর্পোরেশন ইলেকশনটা কিন্তু ভীষণ না 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 এটা পার্সপেক্টিভটা একদম গন্ডগোল হয়ে যাচ্ছে। কর্পোরেশন ইলেকশনটা এই মুহূর্তে ভীষণ দরকার, যেটা ওভারডিউ, প্রায় 2 বছরের বেশি ওভারডিউ। হাওড়া কর্পোরেশন যে কবে হয়েছে আমার মনে নেই, এরকম অসংখ্য কর্পোরেশন আছে যেগুলো কবে ইলেকশন ডিউ হয়ে গেছে সেটাই মনে নেই। এর ফলে কি হচ্ছে, যারা কাউন্সিলর আছে তারা পিপলস রিপ্রেজেন্টেটিভ, অথচ তারা কাজ করতে পারছে না, কারণ কাজের কাজ কিছু করতে পারে তারা করে উঠতে পারছে না, কারণ অথরিটি তাদের নেই। এবং এইটা সবচেয়ে বড় ইনসিডেন্ট হচ্ছে দেবাঞ্জনের মতন ঘটনা, যেখানে ভ্যাকসিনেশন নিয়ে এরম কেলেঙ্কারি কাণ্ড হলো। এটা বিকজ কোনো কর্পোরেশনের কোনো কাউন্সিলর কাজের কাজ করার মতো তাদের ক্ষমতাটাই নেই। তাদের এখন ইলেকশন, তারা আদৌ কাউন্সিলর নাকি তারা অন্য কিছু, তারা কি যেন একটা অদ্ভুত একটা নাম দিয়েছে, ওয়ার্ড রিপ্রেজেন্টেটিভ নাকি, এইগুলো কিন্তু আইনের ফাঁক হয়ে যাচ্ছে। সেই জন্য যেরকম শুধু তো একা মমতা ব্যানার্জির ইলেকশন হবে না, এখানে 7টা বিধানসভা হবে। হ্যাঁ ঠিক আছে, আমরা 2 বছর তো করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি, নির্বাচন পুরসভাগুলোর হয়নি এটা ঠিকই, কিন্তু এই মুহূর্তে আমাদের সরকার কিন্তু এই নির্বাচনগুলো করে ফেলার ব্যাপারে ভাবনা চিন্তার মধ্যেই আছে। কিন্তু সেটা দিয়ে রাজ্যের এই যে 7টা বিধানসভার উপনির্বাচন সেটাকে আটকে রাখার প্রশ্ন নয়। এটা আমাদের সময় একদম শেষ, আমাদের এখানেই শেষ করতে হবে। উপনির্বাচন 6 মাসের মধ্যে করার ব্যাপারে যে আর্জি নির্বাচন কমিশনের কাছে জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল, তারপর জানিয়েছেন যে যথেষ্ট ফ্রুটফুল হয়েছে, যথেষ্ট ফলপ্রসূ হয়েছে। 6 মাসের মধ্যেই কি নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয় সেদিকে সবার নজর থাকবে। আপাতত আপনারা এখানেই শেষ করছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা।